নমস্কার, সকলকে শুভ সন্ধ্যা। আনকাট রাতের গল্প নিয়ে চলে এলাম আপনাদের বন্ধু আমি অমিতাভ আবার। আজকের আনকাট রাতের গল্প শুরু করব আমাদের পার্শ্ববর্তী একটি রাজ্য, যার নাম আসাম। শীত পড়লেই কিংবা পুজো আসলেই বাঙালি পায়ের তলায় সর্ষে দিয়ে যেখানে ঘুরতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েন। অনেকেই আছেন আসাম হয়ে মেঘালয়, গৌহাটি এবং নানান অঞ্চল ঘুরে দেখেন। সেই আসামের একটি রহস্যময় জায়গার ঘটনা দিয়ে শুরু করব আজকের আনকাট রাতের গল্প। আসামের গৌহাটি থেকে 40 কিলোমিটার দূরে ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত একটি জায়গাটি মরিগাঁও বলে একটি অঞ্চলের ছোট্ট একটি গ্রাম। জায়গাটির নাম মায়াং। নামটা শুনেই বুঝতে পারছেন কেমন একটা গা ছমছমে ব্যাপার। তার কারণ এই মায়াংয়ের সঙ্গে জড়িয়ে আছে মায়া। যে কোনো মায়া নয়, এই মায়ার সঙ্গে জড়িয়ে আছে কালো জাদু, যাকে বলা হয় কালা জাদু, ব্ল্যাক ম্যাজিক। সেই ব্ল্যাক ম্যাজিকের উৎপত্তি এবং সেই গ্রামে যারা বসবাস করেন তারা সকলেই নাকি এই মায়াং গ্রামের মায়া সভ্যতার অংশ। কালা জাদু করেন তারা সবাই। কথিত আছে মহাভারতের সময়কালে হিড়িম্বা এবং ভীমের পুত্র ঘটোৎকচের রাজত্ব ছিল এই অংশটি, এবং এই ঘটোৎকচ ছিলেন মায়া বিদ্যা বা কালা জাদু বিদ্যার সম্রাট। শ্রীকৃষ্ণর বরে তিনি হয়ে উঠেছিলেন একচ্ছত্র অধিপতি, এই কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিকের একমাত্র একচ্ছত্র অধিপতি। এবং সেই ঘটোৎকচের নাম অনুসারেই পরবর্তীকালে এই অঞ্চলের নাম মায়া থেকে মায়াং। এবং শোনা যায় সেই সময়কাল থেকে যারা সেই জাদুবিদ্যা করতেন তাদের বংশ পরম্পরায় এখনো এই গ্রামের প্রত্যেকেই সেই কালা জাদু বা কালো জাদু বা মায়া জাদু বা ব্ল্যাক ম্যাজিক, সেটাকে নিয়েই তারা চর্চা করেন। অবশ্য আজকের আধুনিক বিজ্ঞান প্রযুক্তির যুগে দাঁড়িয়ে বহু মানুষ সেখানে যান ঘুরতে, তাদের উপরে তারা খুব একটা এর প্রয়োগ করেন না। যদি তারা নিজেরা উৎসাহ বোধ করে তাদেরকে গিয়ে জানতে চান বা বিষয়টা জানতে চান, দেখতে চান, তখন তারা কিছু নমুনা দেখান। তাই এবার পুজোয় বা শীতে যারা ওদিকটায় যাচ্ছেন, গৌহাটি, আসাম বা মেঘালয়, একবার ঘুরে আসবেন ব্রহ্মপুত্র নদীর তীরে। ওই গৌহাটি থেকে 40 কিলোমিটার দূরে মরিগাঁওয়ের মায়াঙে আর একটা মায়া সভ্যতার ছোঁয়া পাবেন, সেই সঙ্গে মহাভারতেরও। কারণ ওই যে বললাম, হিড়িম্বা ভীমের পুত্র ঘটোৎকচের রাজধানী বা রাজত্ব ছিল সেটা মায়াং। চলুন, এই জায়গাটার খবর তো দিলাম, এবার আর একটা খবর দেই, যে খবরটা প্রত্যেকের পাওয়া উচিত ছিল। দুর্ভাগ্যবশত যে সংস্কৃতির জন্য বিশ্বের বুকে আমাদের নাম, সেই সংস্কৃতির অন্যতম একজন দ্বৈপায়ন তারকা, সংস্কৃতির অন্য একজন যোদ্ধা, তার জন্মদিন ছিল 19শে সেপ্টেম্বর, কিন্তু আমরা কেউ মনে রাখিনি। এই 19শে সেপ্টেম্বর সবে 2 দিন হয়ে গেছে, কিন্তু মজার ব্যাপার কি জানেন, কোথাও তাকে নিয়ে তেমন কিছু আয়োজন, তার জন্মদিন পালন কিছুই চোখে পড়ল না। ঘটনাটা শুরু একটু অন্যভাবে। অদ্ভুত একটা জীবনযাত্রা ছিল সেই মানুষটির। হ্যাঁ, চলন্ত ট্রেনে জন্ম 1924 সালের 19শে সেপ্টেম্বর। বাবা, মা এবং ভাই বোনদের সঙ্গে তিনি তখন মায়ের গর্ভে। বিহারের গুজুন্ডি বলে একটি স্টেশনের কাছে এসে মায়ের শরীর খারাপ লাগায় তিনি অসুস্থতা বোধ করেন, এবং তখন কোনোভাবে ট্রেন থামানো হয়, এবং সেই ট্রেন থামানো হলেও সেই ট্রেনের মধ্যেই প্রসব করেন এক ফুটফুটে কন্যাকে। সেই কন্যাই হয়ে ওঠেন পরবর্তীকালে বাংলার সঙ্গীতের আরও একজন সাধিকা। হ্যাঁ,
যার গানে অনুরণন তৈরি হয় শরীর জুড়ে। নতুন নতুন করে গানের এক দিগন্ত উন্মোচিত করেন তিনি তার সুরেলা কণ্ঠে। সেই মেয়েটিকে ছোটবেলায় ডাকা হতো, যেহেতু ওই গুজন্ডি স্টেশনের কাছে ট্রেনের মধ্যেই তার জন্ম, তাই তাকে অনেকে আদর করে কাছের লোকেরা ডাকতেন গজু গজু বলে। পরবর্তীকালে রবীন্দ্রনাথ ঠাকুরের সান্নিধ্য না পেলেও তার অমৃতলোক যাত্রার অল্প কিছুদিন পর তিনি সঙ্গীত ভবনে ডিপ্লোমা করার জন্য ভর্তি হন, এবং সেখানে তার শিক্ষক কারা ছিল জানেন? সেখানে শিক্ষক ছিলেন তার ইন্দিরা দেবী চৌধুরী রানী, শান্তিদেব ঘোষ, শৈলজা রঞ্জন মজুমদারের মতো বিখ্যাত মানুষেরা। 1945 সালে সেইখান থেকে শিক্ষা গ্রহণ শেষ করে তিনি ফিরে আসেন কলকাতায় এবং স্কটিশে গ্রাজুয়েশন করেন, স্নাতক হন স্কটিশ কলেজ থেকে। সালটা 1945। মজার ব্যাপার কি জানেন? তার জীবনে বেশ কিছু জিনিস একটু অনিয়ম বেনিয়ম। জন্মটাও যেমন, লোকে বাড়িতে জন্মায় কিংবা হাসপাতাল নার্সিংহোমে, তিনি জন্মেছেন ট্রেনে। চলে গেলেন বোলপুরে শান্তিনিকেতনে, কিন্তু গুরুদেবের দেখা পেলেন না। তার যাওয়ার কয়েকদিন আগেই দেহত্যাগ করেছেন গুরুদেব। শিক্ষা শেষ করে ফিরে এলেন, স্কটিশ কলেজে স্নাতক হলেন 1945-এ, আর MA করলেন 15 বছর পর 1962-তে। নিছকই খেয়াল বসে MA করেছিলেন। এরকম অদ্ভুত কিছু অনিয়ম বেনিয়ম তার জীবনে। কলেজে পড়ার সময়ই তিনি রাজনীতিতে একটা টান অনুভব করেন, মানে যুক্ত হয়ে যান তৎকালীন বামপন্থী আন্দোলনে এবং গণনাট্য সংঘ। বামপন্থী আন্দোলন, গণনাট্য সংঘ দুই মিলেমিশে একাকার। তখন কারা সেই গণনাট্য মঞ্চের পরিচালনায় কারা রয়েছেন একেবারে সম্মুখে? রয়েছেন সলিল চৌধুরী, দেবব্রত বিশ্বাস, হেমন্ত মুখোপাধ্যায়রা। এবং সেখানে তাদের সঙ্গে সখ্যতা তৈরি হলো, পরিচয়, এবং সেখান থেকে গণসঙ্গীতের মধ্যে অংশগ্রহণ। রবীন্দ্রনাথের গানে তিনি যতটা সাবলীল, ঠিক ততটা সাবলীল রূপে প্রকাশিত হলো গণসঙ্গীতে তার কণ্ঠস্বর। হ্যাঁ, একটু একটু করে ঘনিষ্ঠতা বাড়তে শুরু করলো গণনাট্য আন্দোলন, গণসঙ্গীত সংগঠন, তাদের সঙ্গে বা বামপন্থীদের সঙ্গে পরিচয় হতে লাগলো শম্ভু মিত্র, বিজন ভট্টাচার্য, সুভাষ মুখোপাধ্যায়, হেমাঙ্গ বিশ্বাসদের মতো মানুষদের সঙ্গে। একটু একটু করে পরিসর বৃত্তি বড় হতে লাগলো, এবং সেই সময় দাঁড়িয়ে তিনি লড়াই করে চলেছেন নিজেকে প্রতিষ্ঠিত করার। এবং সেই লড়াইয়ের মধ্যেই রবীন্দ্রনাথের গান থেকে বেরিয়ে এসে গণসঙ্গীত বা অন্য ধরনের গানে তার যে আবেদন, তা ছুঁয়ে গেল প্রচুর লক্ষ লক্ষ শ্রোতাদের। তারা নির্বাক হয়ে শুনলেন, মুগ্ধ হয়ে শুনলেন, স্থবির হয়ে শুনলেন সেই গান। এই অদ্ভুত জীবনযাত্রার মধ্যে দিয়ে এগোতে এগোতে তার জীবনে এলো প্রেম। প্রেম একবারই এসেছিল জীবনে, অন্তত তার জীবনে, আর সেই প্রেমিকের নাম ছিল ধ্রুব মিত্র। তিনি হয়ে উঠেছিলেন তার স্বামী, তার একমাত্র সন্তানের পিতা এবং আজীবন তার একমাত্র বন্ধু ধ্রুব মিত্র। সম্পর্ক, ভালোবাসা, ঘনিষ্ঠতা পরিণয়ে পৌঁছালো, কিন্তু পরিণতি ভালো হলো না। 7-8 বছর টিকেছিল তাদের সেই বিবাহের জীবন। দুজনের মধ্যে কোথাও একটা লড়াই, কোথাও একটা সংঘাত, কিন্তু দুজনেই খুব শালীন, তাই ঝগড়া ঝাঁটি অশান্তি নয়। দুজনে মিউচুয়ালি আলোচনা মারফত আলাদা হয়ে গেলেন। তারপরে আর তার জীবনে কোনো পুরুষ মানুষ আসেন। অনেকেই ঘনিষ্ঠতা তৈরি করতে চেয়েছেন, কিন্তু তিনি পাত্তা দেননি। তার জীবনে ওই একজন প্রেমিক, একজন স্বামী, আর সব থেকে কাছের একজন বন্ধু ছিলেন ধ্রুব মিত্র। পরবর্তীকালে কোথাও যখন ধ্রুব মিত্রকে পরিচয় করিয়েছেন কারোর সঙ্গে, তখন বলতেন তিনি, ইনি ধ্রুব মিত্র, আমার প্রিয় বন্ধু। এমনকি নিজের সন্তান যখন আমেরিকাতে, ধ্রুব মিত্র মারা গেছেন, কাঁদতে কাঁদতে তার সন্তানের বাবার প্রয়াণ জানিয়েছিলেন তিনি টেলিফোনে, যে আজকে আমি আমার জীবনের সব থেকে প্রিয় বন্ধু হারালাম।
এই মানুষটিকে নিয়ে আমরা খুব কম জানি, কিন্তু তাকে নিয়ে আরেকজনকে নিয়ে, তিনি হচ্ছেন কণিকা বন্দ্যোপাধ্যায়। তার নামের সঙ্গে কণিকা বন্দ্যোপাধ্যায়কে জড়িয়ে নানান মুখরোচক ঘটনা তৈরি হতো। হ্যাঁ, তিনি এবং কণিকা বন্দ্যোপাধ্যায় একই সময়ে প্রায় সহপাঠী ছিলেন, একসঙ্গে সঙ্গীত চর্চা করেছেন, কিন্তু সবাই মুখরোচক গল্প করতেন যে তাদের সঙ্গে সম্পর্ক একদমই ভালো নয়, যদিও ঘটনাটা একদমই ভুল। তাদের দুজনের সম্পর্ক বোঝাপড়া অসাধারণ ছিল। এতক্ষণে আপনারা আজ আন্দাজ করতে পেরেছেন আমি কার কথা বলছি। হ্যাঁ, সেই গুজন্ডি স্টেশনে বা গুজন্ডি স্টেশনের জন্ম নেয়া চলন্ত ট্রেনের মেয়েটি আর কেউ নন, তিনি সুচিত্রা মিত্র। গত 19শে সেপ্টেম্বর ছিল তার জন্মদিন। আমরা কেউ খেয়াল করিনি হয়তো, ব্যস্ততাময় জীবন। যাই হোক, একটা ঘটনা বলি। তার রবিতীর্থ বলে যে প্রতিষ্ঠান ছিল, সেই প্রতিষ্ঠানের একটা ঘটনা। একজন মহিলা কতটা নিজের প্রতি ভরসা এবং নিজের প্রতি কতটা তার আত্মবিশ্বাস থাকলে এরকম ঘটনা ঘটে, তার একটা ছোট্ট উদাহরণ দেই। অনেকেই হয়তো জানেন, আবার অনেকে জানেন না। রবিতীর্থের 33 জনের একটি টিম সেই সময় ঠিক হলো যে তারা আমেরিকাতে অনুষ্ঠান করতে যাবে। তৎকালীন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের সিদ্ধার্থ শঙ্কর রায়, ভারতবর্ষের প্রধানমন্ত্রী মাননীয়া ইন্দিরা গান্ধী। সব যখন ঠিকঠাক, একেবারে দিনক্ষণ প্রায় এসে গেছে, টিকিট কাটতে হবে, সেই সময় হঠাৎ করে হাত তুলে দিল রাজ্য সরকার। কারণ তাদের যাতায়াতের খরচটা সম্পূর্ণ বহন করবে বলেছিল তৎকালীন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সাংস্কৃতিক প্রতিনিধি হিসাবে। কিন্তু শেষ মুহূর্তে হাত তুলে দিলেন তারা, বললেন যে জরুরি অবস্থা চলছে, আমাদের কিছু করার নেই, আমরা এই মুহূর্তে কিছু করতে পারছি না। এক রোকা সুচিত্রা মিত্র। তার এই ঘটনা শুনে পাশে এসে দাঁড়ালেন হেমন্ত মুখোপাধ্যায়। বললেন, তুমি কোনো চিন্তা করো না, আমার বম্বের যে বাড়িটি রয়েছে সেটিকে বন্ধক রেখে তুমি আগের টিকিটের ব্যবস্থা করো, তারপর দেখা যাবে। সুচিত্রা মিত্র তিনি কারো সহযোগিতা নিতে পছন্দ করেননি, সারা জীবন লড়াইটা একাই করেছেন। তিনি বললেন, হেমন্ত আমাকে একটু দেখতে দাও, আমি কি করতে পারি। এবং তারপর নিজের শরীরের গয়না ব্যাংকে গিয়ে বন্ধক রাখলেন, জোগাড় করলেন টাকা এবং এক গোছা টিকিট নিয়ে রবিতীর্থের প্রাঙ্গণে দাঁড়িয়ে সবাইকে বললেন, টিকিট রেডি, চলো আমেরিকা। আমেরিকা হই হই করে চলে গেলেন, শো করলেন, শো করে ফিরে এলেন। বেশ কিছুদিন পর একটা ভারত সরকারের শিলমোহর লাগানো খাম এসে পৌঁছালো তার কাছে। হ্যাঁ, সেই খামের ভিতরে ছিল একটা চেক। তাদের যাতায়াতের আমেরিকার সমস্ত খরচের টাকা পাঠিয়েছিলেন ইন্দিরা গান্ধী ভারত সরকারের পক্ষ থেকে। সেদিন তিনি তার ছাত্রছাত্রীদের বলেছিলেন যে নিজের প্রতি যদি আত্মবিশ্বাস থাকে তাহলে তোমাকে কেউ কখনো দমিয়ে রাখতে পারবে না। ইনি সুচিত্রা মিত্র। কত ঘটনা বলবো। সুচিত্রা মিত্রের ঘটনা বলতে গেলে অসংখ্য ঘটনার কথা মনে পড়ে যায়, এবং তার জীবনযাত্রার লড়াইটা এত কঠিন ছিল সেটা আপনারা অনেকেই হয়তো জানেন না। একবারে একটা ছোট্ট ঘটনা বলি। একটা অনুষ্ঠানে গেছেন, সেখানে দ্বিজেনবাবুও রয়েছেন। তো দ্বিজেনবাবু দেখলেন যে সুচিত্রাকে কেমন ক্লান্ত লাগছে। তিনি বললেন, কি সুচিত্রা, তুমি কি আজকে অসুস্থ? তোমাকে খুব ক্লান্ত দেখাচ্ছে। সুচিত্রা শুধু বললেন, ওটা কিছু নয়, আমি প্রত্যেক দিনই এমন ক্লান্ত থাকি এবং তারপরেই অনুষ্ঠান করতে আসি, কারণ আমাকে বাড়িতে রান্না করে বাসন মেজে ঘর মুছে তবে অনুষ্ঠান করতে আসতে হয়। আপনাদের মতো ফুলবাবুর জীবন তো আমার নয়। নিজের বাড়ির সব কাজ নিজে করতেন, তারপরে লড়াই, সন্তানকে বড় করা এবং ভারতবর্ষের অন্যতমা শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা, এই সবটাই করে গিয়েছেন একসঙ্গে। ওই গুজন্ডি চলন্ত ট্রেন থেকে জন্ম নেয়া সেই মেয়েটি, যার ট্রেনে জন্ম বলে বোধহয় কখনো থামা হয়ে ওঠেনি। জীবনে তিনি শুধু দৌড়েছেন আর ছুটেছেন দুর্বার গতিতে। এই দৌড়টা শেষ হলো 87 বছরের জীবনে। একা চলাতেই অভ্যস্ত আর একা ছোটাতেই অভ্যস্ত থাকা এই বিরল প্রজাতির ব্যতিক্রমী ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পীর ট্রেন থামল 2011-র 3রা জানুয়ারি।
সেই যে ট্রেন থামলো, ইতিহাস সেখান থেকে কালো মুখ করে দাঁড়িয়ে থাকলো। যেখানেই থাকুন, আনকাট রাতের গল্প দর্পণে বাংলার পক্ষ থেকে শত সহস্র কোটি প্রণাম সুচিত্রা মিত্র তার চরণে। আজকের আনকাট রাতের গল্প শেষ করবো একটা ছোট্ট শিক্ষামূলক ঘটনা দিয়ে। শিক্ষাটাই তো আমাদের হারিয়ে যাচ্ছে। আমরা তো বিদ্বান, শিক্ষিত কজন, সেই শিক্ষিত কজনকে খুঁজে বার করার চেষ্টায় রয়েছে সারা পৃথিবী। যাই হোক, চলুন আর একটা শিক্ষামূলক ছোট্ট ঘটনা। একজন কোটিপতি আমেরিকান ভদ্রলোক, তার যেখানে বাসস্থান বা বাড়ি ছিল সেখানটাতে প্রবল তুষারপাত হয়, ভয়ঙ্কর ঠান্ডা। তিনি যখন তার বাড়িতে একদিন ঢুকছেন তখন দেখলেন একজন বৃদ্ধ মানুষ, গায়ে তেমন শীতবস্ত্র নেই, ওই তুষারের মধ্যে তুষার পড়ছে, তিনি রাস্তার এক কোণে চুপটি করে দাঁড়িয়ে আছেন। দেখে খুব কষ্ট হলো কোটিপতি ভদ্রলোকের। তিনি বললেন, এ কি, আপনার গায়ে তো শীতের বস্ত্রও নেই ঠিক মতো, আপনি ঠান্ডায় দাঁড়িয়ে আছেন কি করে? বলল, আমি এগুলোর সঙ্গে মানিয়ে নিতে শিখে গেছি, তাই আর আমার অসুবিধা হয় না। তখন ভদ্রলোক বললেন, না না, আপনি অপেক্ষা করুন, আমি বাড়ি গিয়ে আপনার জন্য এক্ষুনি গরম পোশাকের ব্যবস্থা করছি। তিনি বাড়ি গেলেন, কিন্তু বাড়ি গিয়ে ব্যস্ত জীবনযাত্রায় ব্যস্ত হয়ে পড়লেন। নানান লোকজন, কথাবার্তা, নানান কাজে ব্যস্ত হয়ে গিয়ে তার মাথা থেকেই বেরিয়ে গেল যে তিনি বাইরে সেই বৃদ্ধ ভদ্রলোককে বলে এসছেন তার জন্য গরম বস্ত্রের ব্যবস্থা করে নিয়ে আসবেন বা পাঠাবেন। তিনি ভুলেই গেলেন। এরপর রাতে খাওয়া দাওয়া করে ঘুমোতে গেলেন। পরের দিন যখন তিনি আবার তার অফিস যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরোচ্ছেন, তখন দেখলেন উল্টো দিকের ফুটপাতে সেই বৃদ্ধ ভদ্রলোক শুয়ে আছেন, তবে মারা গেছেন। ভদ্রলোক থমকে দাঁড়ালেন, দেখলেন তার পাশে একটা ছোট্ট চিরকুট। সেই চিরকুটটাতে লেখা আছে যে আমি যতদিন জানতাম যে আমার আর কিছু করার নেই, ততদিন আমি শীতের সঙ্গে লড়াই করে মানিয়ে নিয়েছিলাম, কারণ আমি জানতাম আমাকে এর মধ্যে দিয়েই লড়াই করে বাঁচতে হবে। কিন্তু আপনি গত রাত্রে আমাকে যে প্রতিশ্রুতি দিয়ে গেলেন, তাতে আমার সেই লড়াইটা ভঙ্গ হলো, আর আমি আশা করতে শুরু করলাম, আর আমার সেই শক্তিটা নষ্ট হতে শুরু করলো, আমি দুর্বল হতে লাগলাম। তাই আপনার মিথ্যে প্রতিশ্রুতি আমার লড়াইটাকে ভেঙে দিল, আর তার জন্যই আমি শীতে মারা গেলাম। অর্থাৎ ভদ্রলোক এতদিন, ওই গরিব ভদ্রলোক, তিনি তার অবস্থার সঙ্গে লড়াই করেছেন, কারণ তার কাছে কোনো অপশন ছিল না। তিনি জানতেন এইভাবেই আমায় বাঁচতে হবে। কিন্তু ওই ভদ্রলোককে যখন ওই বড়লোক মানুষটি এসে প্রতিশ্রুতি দিলেন, তখন তার সেই লড়াইয়ের শক্তিটা কমে গেল, কারণ তিনি আশা করতে শুরু করলেন। এই আশা করার অভ্যাসটা তৈরি হওয়াতে তার অবস্থার সঙ্গে লড়াইটার যে শক্তি সেটা কমতে শুরু করলো। তাই আপনাদের সকলের কাছে অনুরোধ, কাউকে মিথ্যে প্রতিশ্রুতি দেবেন না, কারণ মিথ্যে প্রতিশ্রুতি আমরা যাদেরকে দেই তারাও ঠিক লড়াই থেকে এইভাবেই ভেঙে শেষ হয়ে যায়। পারলে সহযোগিতা করুন, না হলে নিঃশব্দে চলে যান। মিথ্যে প্রতিশ্রুতি দেয়া মানুষগুলোকে পৃথিবী ক্ষমা করে, কিন্তু তার জন্য অনেক মানুষ, অনেক জীবন শেষ হয়ে গেছে। তাই মিথ্যে প্রতিশ্রুতি নয়। যারা আমাদেরকে মিথ্যে প্রতিশ্রুতি দেন তাদের কাছে অনুরোধ, আপনারা মিথ্যে প্রতিশ্রুতি দেন তারপরে ভুলে যান, সেই জন্যই মিথ্যে প্রতিশ্রুতি। কিন্তু অসংখ্য বৃদ্ধ লড়াই করা মানুষগুলো দুর্বল হয়ে ক্রমশ হারিয়ে যায় এই গ্রহ থেকে। তাই আসুন সবাই মিলে পারলে সবার পাশে দাঁড়াই, মিথ্যে প্রতিশ্রুতি নয়। আনকাট রাতের গল্প আজকে এইটুকুই। আগামী পর্বে আবার নতুন কিছু, অন্য কিছু নিয়ে আপনাদের বন্ধু আমি সঞ্চালক অমিতাভ চলে আসবো ঠিক ঘড়িতে রাত নামবে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন, সাবধান থাকুন, আর বাংলার সঙ্গে থাকুন, বাংলার সংস্কৃতির সঙ্গে থাকুন। শুভরাত্রি।